মাই ডিয়ার স্টুডেন্টস, দাদার ক্লাসে আবারও শুভেচ্ছা সকলকে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ছন্দ। আমি লিখছি টপিকের নামটি ছন্দ। ছন্দ কাকে বলে আমরা একটু জানি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা সংজ্ঞাতে আমরা পেয়েছি, বাক্যের মধ্যস্থিত পদগুলিকে যদি সুন্দরভাবে সাজিয়ে শ্রুতিমধুর করা হয়, তখন সেই শ্রুতিমধুর করার পদ্ধতিকেই কিন্তু বলে ছন্দ। তো এখন ছন্দের অনেকগুলি ভাগ রয়েছে এবং কিভাবে ছন্দ করতে হয় আমি একদম সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা একটু লক্ষ্য করো। দেখো, ছন্দ করতে গেলে আমার কয়েকটা বিষয় জানা খুবই দরকার। প্রথমত, মুক্ত দল, রুদ্ধ দল, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। দেখো, আমি কয়েকটা বিষয় লিখেছি। একটা লিখেছি মুক্ত দল, একটা লিখেছি রুদ্ধ দল। এখন মুক্ত দল কি এবং রুদ্ধ দল কি, এই বিষয়গুলি একটু বুঝি, তারপর আমরা ছন্দতে চলে আসব। কেননা ছন্দের ক্ষেত্রে এই বিষয়গুলো জানা খুবই দরকার। প্রথমত, যেই শব্দ উচ্চারণের শেষে স্বরবর্ণ আসে তাকে বলে মুক্ত দল। তো স্বরবর্ণ কি আমরা সবাই জানি, যেমন অ, স্বর অ, স্বর আ যদি আসে তাহলে আমরা এটাকে বলি স্বরবর্ণ। আর শব্দের শেষে স্বরবর্ণ থাকলে মুক্ত দল হবে। আর শব্দের শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, সে সাপোজ ক, খ, গ, এইরকম বর্ণ যদি থাকে কোনো শব্দের শেষে, তখন এটা হবে রুদ্ধ দল। তাহলে আমরা কি বুঝলাম? মুক্ত দল কি? যে শব্দের শেষে স্বরবর্ণ উচ্চারণ হয় তাকে বলে মুক্ত দল। আর যে শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হয় তাকে বলে রুদ্ধ দল। এখন মুক্ত দলের একটা চিহ্ন এবং রুদ্ধ দলের একটা চিহ্ন রয়েছে, এগুলি একটু জেনে রাখি। ইউ আকৃতির হচ্ছে মুক্ত দল, আর সোজা একটা লাইন, সোজা সরল রেখার মতো, এটা হচ্ছে রুদ্ধ দলের চিহ্ন। তাহলে এটা মুক্ত দলের চিহ্ন, এটা রুদ্ধ দলের চিহ্ন। তো ছন্দ করার ক্ষেত্রে দল আমরা শিখলাম, মুক্ত দল কি জানলাম, রুদ্ধ দল কি জানলাম। স্বরবর্ণ যদি হয় কোনো শব্দের উচ্চারণের শেষে, তখন মুক্ত দল, এটা হচ্ছে চিহ্ন। আর যে শব্দের উচ্চারণের শেষে ব্যঞ্জন বর্ণ আসে তাকে বলে রুদ্ধ দল। রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে সোজা একটা সমান্তরাল রেখার মতো, ছোট্ট একটা ঢেসের মতো। তো এখন আমি মুক্ত দল এবং রুদ্ধ দলের আরেকটা বিষয় ক্ল্যারিফিকেশন করছি, তোমরা লক্ষ্য করো। আমি লিখলাম তেন্ডুলকর। তেন্ডুলকর আমরা বিখ্যাত ভারতীয় একজন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের নাম সবাই জানি বা ওনাকে চিনি, আমাদের খুবই শ্রদ্ধেয়। তো তেন্ডুলকর যে শব্দটা আমরা ভাঙাই, দেখো আমি যদি লিখি তেন্ডুলকর, আমি তেন্ডুলকর শব্দটাকে তিনটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে তেন ডুল কর। এখানে লক্ষ্য রাখো, যখন আমি তেন উচ্চারণ করি, তেন ন শব্দটার মধ্যে এসে আমরা পজ দিই, তেন ডুল কর, তাহলে তেন ন। তো যে কোনো একটা শব্দ উচ্চারণের শেষে যদি ব্যঞ্জন বর্ণ আসে তখন রুদ্ধ দল। তাহলে তেন উচ্চারণে লক্ষ্য করো, তেন ন এসে আমরা পজ দিয়েছি, তাহলে ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে সেই সুবাদে এই শব্দটা হবে রুদ্ধ দল। তো রুদ্ধ দলের চিহ্ন এইভাবে আমরা উপরে রুদ্ধ দলের চিহ্ন দেব এইভাবে। তারপর ডুল, ডর সুকাল ল, ডুল লর মধ্যে উচ্চারণ শেষ, তাহলে ল যেহেতু ব্যঞ্জন বর্ণ তাই এখানে এইভাবে আমরা দিলাম রুদ্ধ দলের যে চিহ্নটা। তারপরে কর, কর অন্তস্থ র, র-এর মধ্যে আমরা থেমেছি, তাহলে শুধু র, কর র, এটাও রুদ্ধ দল।
রুদ্ধদল কেন হচ্ছে আমি আবারও বলছি, যে কোনো শব্দ উচ্চারণের শেষে যদি ব্যঞ্জন বর্ণ আসে তাহলে রুদ্ধদল। রুদ্ধদলের চিহ্ন হচ্ছে এরকমভাবে সোজা দাগ গেল। এখন আরেকটা বিষয় লক্ষ্য করো, খুব একটা পপুলার শব্দ মহাভারত। মহাভারত, এই যে মহাভারত শব্দটা আমি লিখলাম, এটাকে আমি ভাঙাই মহাভারত। তোমরা লক্ষ্য করো ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না। যেমন আমি যখন ক উচ্চারণ করি তাহলে কর পরে অ শব্দটা চলে আসে, এই কারণে আমি তেন্ডুলকর শব্দটাকে এইভাবে ভাগ করেছি তেন্ডুলকর। আর মহাভারত শব্দটাকে আমি পুরোপুরি ভেঙে দিয়ে দেখিয়েছি, কেননা যদি আমরা মহাভারত শব্দটাকে এভাবে না ভাঙি তাহলে আমরা মুক্তদল আর রুদ্ধদলের যে বিষয়টা বের করতে পারবো না। এখন তোমরা দেখো ম উচ্চারণের শেষে কি আসে? ম, তাহলে এখানে ও চলে আসে। হা, তাহলে এখানে আ চলে আসে। তারপর ভা, এখানেও সরায়া চলে আসে। তারপর র, এখানে অ চলে আসে। তারপর ত, অ চলে আসে। আমরা যদি লক্ষ্য করি দেখো ম, হা, ভা, র, ত, প্রত্যেকটা উচ্চারণের শেষেই কি এসেছে? স্বরবর্ণ। তাই নিয়ম অনুসারে যদি স্বরবর্ণ আসে তাহলে মুক্তদল, যদি স্বরবর্ণ আসে মুক্তদল। তাহলে মুক্তদলের চিহ্নটা কেমন ছিল? ঠিক এই রকম চিহ্ন, ইউর মতো চিহ্ন। তাহলে দেখো রুদ্ধদল হলে সোজা সমান্তরাল চিহ্ন ঢেসের মতো, আর মুক্তদল হলে ইউর মতো চিহ্ন। তাহলে আমরা এই যে আলোচনাটা থেকে কি বুঝলাম? যে ছন্দ করার ক্ষেত্রে আমরা অবশ্যই মুক্তদল কি রুদ্ধদল কি জানবো। তো মুক্তদল কিভাবে হয়? যদি উচ্চারণের শেষে স্বরবর্ণ আসে তাহলে মুক্তদল, আর যদি উচ্চারণের শেষে ব্যঞ্জন বর্ণ আসে তাহলে রুদ্ধদল। আমরা এখানে দেখিয়ে এলাম তেন ডুল কর, তাহলে তেন ন আসে এই কারণে রুদ্ধদল, ডুল ল আসে এই কারণে রুদ্ধদল, কর শেষে র আসে শুধু র, কর রতে শেষ, এই কারণে এটা রুদ্ধদল। এখন মহাভারতকে যখন আমরা ভেঙে দেখিয়েছি তখন দেখলাম যে মহাভারত প্রত্যেকটা বর্ণের শেষে স্বরবর্ণ এসেছে, তাই এটি হচ্ছে মুক্তদল। তাহলে ছন্দের এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই গেল একটা অংশ। এখন আমি পরবর্তী অংশ আলোচনা করব। এখন ছন্দের একটি বিশেষ পর্ব, ছন্দের শ্রেণী বিভাগ নিয়ে একটু আলোচনা করছি। দেখো আমি প্রকারভেদ লিখছি, প্রকারভেদ। দেখো ছন্দের তো অনেকগুলি ভাগ আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি ভাগ, ওই তিনটি ভাগ নিয়ে তিনটি পর্বে আমি আলোচনা করব। প্রথমত দলবৃত্ত বা স্বরবৃত্ত বা শ্বাসাঘাত। তারপর মাত্রাবৃত্ত, কলাবৃত্ত, ধ্বনি প্রধান, ধ্বনি প্রধান। তারপর অক্ষরবৃত্ত, অক্ষরবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, তান প্রধান, তান প্রধান। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো টোটাল ছন্দ বলেছি তিনটা, কিন্তু একটা ছন্দের আবার তিনটা নাম। যেমন দলবৃত্ত, স্বরবৃত্ত, শ্বাসাঘাত, একটা ছন্দের নামই তিনটা। তেমনি মাত্রাবৃত্ত, এখানে আকার হবে, মাত্রাবৃত্ত, কলাবৃত্ত, ধ্বনি প্রধান, একটারই তিনটা নাম। অক্ষরবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, তান প্রধান, একটা ছন্দেরও তিনটা নাম। অর্থাৎ এই ছন্দটার তিনটা নাম, এই ছন্দটার তিনটা নাম, এই ছন্দটার তিনটা নাম। কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8 9টা নাম হয়ে যায়। তখন
ছাত্রছাত্রীরা বা ছোট ভাই বোনেরা বিভিন্ন সময় তোমরা কনফিউশন হয়ে যাও। যেমন কেউ পড়ে গেলে দলবৃত্ত ছন্দ, পরীক্ষাতে যদি শ্বাসাঘাত আসে, আর এই শ্বাসাঘাত কি দলবৃত্ত হবে না কলাবৃত্ত হবে? আবার এখানে মিশ্র কলাবৃত্ত একটা নাম আছে যেটা অক্ষরবৃত্ত, আবার শুধু কলাবৃত্ত যেটা মাত্রাবৃত্ত। কনফিউশন হয়ে যেতে পারো এবং হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি ছোট্ট একটা টেকনিক, খুব মজাদার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেব, তাহলে তোমাদের আর কোনো তেমন সমস্যা হবে না। দেখো আমি একটা খুব টেকনিক প্রয়োগ করি, বিশেষ করে দেখো তোমরা, আমি লিখলাম দেখো যে কোনো দল, ছাত্র দল, রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন, যে কোনো রাজনৈতিক দল তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনেক সময় আমরা আন্দোলন করি। আমাদের দাবি মানতে হবে, আমাদেরকে এটা দিতে হবে, আমাদের ক্ষতিপূরণ করতে হবে। তাহলে একটা রাজনৈতিক দল হোক বা ছাত্র দল হোক বা যে কোনো দল হোক, সে কী করে স্বর, মানে তার গলার স্বরের সাহায্যে শ্বাসাঘাত করে চেঁচিয়ে চেঁচিয়ে বলে নইলে সংগ্রাম চলছে, চলবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তাহলে দল, যে কোনো একটা দল তার স্বরের সাহায্যে শ্বাসাঘাত করে, হ্যাঁ, তাহলে আমরা যদি এই কনসেপ্টটা রাখি, একটা দল তার স্বরের সাহায্যে শ্বাসাঘাত করে, তাহলে কি এই তিনোটা মিলে কিন্তু একটা ছন্দ দাঁড়ায়। এইগুলো একটা পদ্ধতি। প্রথম ছন্দটা মনে রাখার, যে একটা রাজনৈতিক দল বা একটা যে কোনো ছাত্র দল, সে কি করছে, তার স্বরের সাহায্যে শ্বাসাঘাত, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমাদের দাবি মানো, নইলে সংগ্রাম চলছে, চলবে। একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আরও ইন্টারেস্টিং। দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই শনি পূজা আমরা দিই। তো বেসিক্যালি শনি পূজাটা মা দেয়, এবং শনি পূজার প্রথম বা গুরুত্বপূর্ণ একটা প্রসাদ বা ফল হচ্ছে কলা। তাহলে দেখো আমি কিভাবে মিলিয়েছি। মা ধ্বনি দেয় কলা দিয়ে শনি পূজা করে, তাহলে মা কলা ধ্বনি, মা কলা ধ্বনি। তাহলে আমি যদি মা কলা আর ধ্বনি এই তিনটা শব্দ মনে রাখি একসাথে, মা কলা ধ্বনি, তাহলে কিন্তু আমার একটা ছন্দ হয়ে যায়। মা মাত্রাবৃত্ত, কলা তাহলে কলাবৃত্ত, আর ধ্বনি ধ্বনি প্রধান ছন্দ, তাহলে একটা পদ্ধতি। আর 3 নাম্বার যেটা থার্ড, অক্ষরবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, তান প্রধান, এটার জন্য আমি একটা বুদ্ধি বের করেছি। আমার একজন দাদা আছে, হ্যাঁ, অমিত দাদা, উনি সংস্কৃতের শিক্ষক। তো ওনার যে নাম কি অমিত, তাহলে অমিত নামটা কমন, আমরা মনে রাখতে পারি অমিত। তাহলে অমিত নামটা দিয়েও কিন্তু একটা ছন্দ হয়। যেমন আমি লিখলাম অমিত, তাহলে অ দিয়ে হচ্ছে অক্ষরবৃত্ত, মি দিয়ে হচ্ছে মিশ্র কলাবৃত্ত, আর ত দিয়ে হচ্ছে টান প্রধান ছন্দ। তাহলে এই যে ছন্দগুলা মনে রাখার যে পদ্ধতি, আমরা কি শিখলাম, এখানে 9টা নাম। তাহলে এই 9টা নামই আমাদের মনে থাকবে। দল, রাজনৈতিক দল, তার শ্বাসাঘাতের মাধ্যমে, এই যেমন দল শ্বাসাঘাত করে স্বরের মাধ্যমে, শ্বাসাঘাত করে স্বরের মাধ্যমে। আর মা শনি পূজা দিতেছে কলা দিয়ে, তাহলে মা কলা ধ্বনি। আর অমিত যে নামটা, এটা যদি আমরা মনে রাখি, তাহলে অক্ষরবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, তান।